Welcome to 49 by C Thriller Club. It's highly suspicious. নমস্কার, 49 বাই সি থ্রিলার ক্লাবে আজকের আড্ডায় আপনাদের স্বাগত। আজকের গল্প দ্য অ্যাডভেঞ্চার অব দ্য সাসেক্স ভ্যাম্পায়ার। ব্রিটিশ লেখক স্যার আর্থার কোনান ডয়েলের লেখা এই গল্পটি 12টি শার্লক হোমসের গল্পের মধ্যে একটি, যা 1921 থেকে 1927 সালের মধ্যে শার্লক হোমসের কেস বুক হিসেবে সংগৃহীত। এটি প্রথম 1924 সালের জানুয়ারিতে দ্য স্ট্র্যান্ড ম্যাগাজিনের সংখ্যায় লন্ডনে এবং নিউ ইয়র্কে হার্টস ইন্টারন্যাশনালে প্রকাশিত হয়েছিল। তাহলে শুরু করছি আজকের গল্প, দ্য অ্যাডভেঞ্চার অব দ্য সাসেক্স ভ্যাম্পায়ার। ডাকের চিঠিটা খুঁটিয়ে পড়ল হোমস। তারপরে হেসে উঠল খুক খুক করে। শুকনো এই হাসি ওর কাছে হাহা হাসির কাছাকাছি। টুক করে টোকা মেরে চিঠিখানা ছুঁড়ে দিল আমার দিকে, বলল, একাল আর সেকাল, বাস্তব আর দুর্বার কল্পনার অদ্ভুত জগাখিচুড়ির এটাই বোধহয় চূড়ান্ত সীমা। ওয়াটসন, তোমার কি মনে হয়? আমি চিঠিটা পড়লাম। চিঠিটার বিষয় ভ্যাম্পায়ার। মহাশয়, মিনসিং লেনের চায়ের দালাল ফার্গুসন অ্যান্ড মুরহেডের মিস্টার রবার্ট ফার্গুসন আমাদের একজন মক্কেল। ভ্যাম্পায়ার সম্বন্ধে উনি খোঁজ খবর করছেন আমাদের কাছে। যেহেতু আমরা কলকবজা নিয়ে কারবার করি, মিস্টার ফার্গুসনকে বলেছি আপনার সঙ্গে দেখা করতে। মার্টিল্ডা ব্রিক্সের কেসে আপনার সাফল্য আমরা এখনো ভুলিনি। আপনার বিশ্বস্ত টি.জে.সি এর পক্ষে মরিস অ্যান্ড অল। মার্টিল্ডা ব্রিক্স কিন্তু কোনো মহিলার নাম নয়, একটা জাহাজের নাম। সুমাত্রা দানবিদুরের সঙ্গে জড়িত এই জাহাজের আশ্চর্য কাহিনী দুনিয়ার সামনে হাজির করার সময় এখনো হয়নি। কিন্তু ভ্যাম্পায়ার কি আমাদের আওতায় আসে? অবশ্য একেবারে নিষ্কর্মা হয়ে বসে থাকার চেয়ে কিছু একটা নিয়ে মাথা খেলানো মন্দ নয়। গ্রিপ ভাইয়ের উপকথা নিয়ে শেষকালে তদন্ত করতে হবে ভাবিনি। বিভলিউমটা হাত বাড়িয়ে নামাও তো, নামাও। স্মৃতি রোমন্থনের সুরে বলল হোমস। ইংরেজি ভি চিহ্নিত বিরাট আয়তনের নির্দেশিত গ্রন্থটি নামিয়ে আনলাম তাক থেকে। এ গ্রন্থে আছে ও সারা জীবনের সঞ্চিত বহু তথ্য এবং পুরনো বিভিন্ন মামলার বৃত্তান্ত। উচ্চ কণ্ঠে পড়তে থাকলো হোমস। গ্লোরিয়া স্কটের সমুদ্রযাত্রা খুব বাজে তদন্ত। এ নিয়ে ফলাও করে একটা গল্প তুমি লিখেছিলে ওয়াটসন, অভিনন্দন জানতে পারি। জালিয়াত ভিক্টর লিঞ্চ, বিষধর গিরগিটি গিলা। কেসটা সত্যি আশ্চর্য। সার্কাসওয়ালা ভিক্টোরিয়া, ভ্যান্ডারভিল্ট আর এগম্যান, ভাইপার বগিস, হ্যামারস্মিথের বিষয়। এই তো ভাষা নির্দেশিকা বটে। এই বইকে টেক্কা মারতে তুমি পারবে না ওয়াটসন। যত পুরনো হচ্ছে তত দাম বাড়ছে। শোনো, হাঙ্গেরিতে ভ্যাম্পায়ারের উৎপাত, এই দেখো আবার ট্রান্সিলভেনিয়ায় ভ্যাম্পায়ারের দৌরত্ব। সাগ্রহে পাতা উল্টে পড়তে থাকলো হোমস। কিছুক্ষণ পরেই অবশ্য নিরাশ হয়ে দমাস করে নামিয়ে রাখল প্রকাণ্ড কেতাবখানা। রাবিশ! হৃৎপিণ্ডে কাঠের গোঁজ ঠুকে যাদের কফিনে ঠেকিয়ে রাখতে হয়, তাদের সঙ্গে আমার আবার কিসের কারবার? রাবিশ! পাগলামের একটা সীমা আছে। আমি বললাম, আরে এই হোমস, হলোটা কি হে? ভ্যাম্পায়ার মানেই যে কেবল জ্যান্ত মরা তা তো নয়। জল জ্যান্ত মানুষরাও রক্ত শুষে খায়। আমি তো জানি যৌবনকে টিকিয়ে রাখার জন্যে এককালে কম বয়সীদের রক্তপান করানো হতো। সেরকম কিংবদন্তিও বইতে আছে ওয়াটসন, কিন্তু তা নিয়ে আমাদের মাথা ঘামানোর দরকার আছে কি? আমরা নিরেট বাস্তব নিয়ে দিব্যি খাড়ায় আছি। ভূত প্রেতকে কাছে ঘেঁচতে দেব না। মিস্টার ফার্গুসনের এই কেসটা নেওয়া আমার পক্ষে সম্ভব নয়। এই চিঠিখানা বোধহয় উনি লিখেছেন। দেখা যাক কিসের উদ্বেগে মরছেন ছটপটিয়ে।
প্রথম চিঠি নিয়ে তন্ময় হয়েছিল বলেই আর একখানা লম্বা লেখাপার দিকে এতক্ষণ নজর দেয়নি হোমস। এবার তুলে নিল, পড়তে শুরু করলো পরম কৌতুকে। কিন্তু কিন্তু কিছুক্ষণ পরেই মুখের পরতে পরতে জাগ্রত হলো অপরিসীম আগ্রহ আর শার্লকের স্বভাবচিত্ত কৌতূহল। পড়া শেষ করে দু আঙুলে চিঠিখানা ঝুলিয়ে ধ্যানস্থ হয়ে রইল কিছুক্ষণ। তারপরেই যেন ঘুম থেকে ধর্মড়িয়ে জেগে উঠে বলল, চিজমেন্স, ল্যাম্বারলি। ল্যাম্বারলি জায়গাটা কোথায় ওয়াটসন? সাসেক্স হর্সম্যানের ঠিক দক্ষিণেই। খুব দূরে নয় তাহলে। চিজমেন্স কোথায়? ওই নামে যিনি ওখানে এক গাদা বাড়িঘর তৈরি করে গিয়েছিলেন, তার নামেই জায়গাটার নাম হয়েছে চিজম্যান। বাড়িগুলো এখনো আছে, আমি চিনি। ঠিক আছে। খুব একটা আগ্রহ না দেখিয়ে বলল হোম। আসলেও নিজে যে খবর জানে না তা চট করে জেনে গিয়ে মগজের ভারে জমিয়ে রেখে খবরদাতাকে খুব একটা আমল না দেওয়া ওর একটা স্বভাবের মধ্যেই পড়ে। চিজমেন্স আর ল্যাম্বারলি সম্পর্কে পরে আরো খবর সংগ্রহ করা যাবে এখন। চিঠিখানা রবার্ট ফার্গুসন লিখেছেন। উনি তো বলেছেন চেনেন তোমাকে। আমাকে? পরেই দেখো। বললাম চিঠিখানা। প্রিয় মিস্টার হোমস, আমার উকিল আপনার সঙ্গে আমাকে দেখা করতে সুপারিশ করেছে। বিষয়টা অসাধারণ, আলোচনা করাটাও মুশকিলের ব্যাপার। আমার এক বন্ধুর হয়ে চিঠি আমি লিখছি। সমস্যাটা তারই। বছর 5 আগে ইনি এক পেরুভিয়ান মহিলাকে বিয়ে করেন। ভদ্র মহিলার বাবা একজন পেরুভিয়ান কারবারি। আলাপ হয়েছিল নাইট্রেট আমদানি করার সময়। ভদ্র মহিলা যাকে বলে ডাক সাইটে সুন্দরী, কিন্তু ভিন দেশের ভিন ধর্মী মেয়ে বলেই স্বামী স্ত্রীর মধ্যে একটা ব্যবধান গড়ে উঠেছে এই কয় বছরে। ভদ্রলোকও এখন পস্তাচ্ছেন। ভালোবাসায় বলা বাহুল্য একটু ভাটা পড়েছে। মহিলাটি কিন্তু প্রকৃতই পতিভক্ত, অথচ তার চরিত্রের কয়েকটা দিক স্বামীর কাছে অনাবিষ্কৃত থেকে যাওয়ার ফলে ভদ্রলোকের মনোবেদনা ভাষায় ব্যক্ত করা সম্ভব নয়। এবার এ বিষয় নিয়ে আপনার সঙ্গে দেখা করতে চাই, তাই নিয়ে বসা যাক। এ চিঠি শুধু একটা সূচনা। পড়বার পর আপনি চিন্তা করবেন কেসটা নেবেন কিনা। ভদ্রমহিলা খুবই নরম স্বভাবের, মিষ্টি মরের মেয়ে, অথচ এমন সব কাণ্ড ঘটিয়ে ফেলছেন যা তার চরিত্রের ঠিক উল্টো। ভদ্রলোক বিয়ে করেছেন 2 বার। প্রথম পক্ষের এক ছেলে বর্তমান, 15 বছর বয়স ছেলেটার। দেখলেই ভালোবাসতে ইচ্ছে যায়, এত মিষ্টি স্বভাব। ছেলেবেলায় এক দুর্ঘটনার ফলে একটু জখম হয়েছিল। 2 বার করে এই ছেলের উপরেও চড়াও হয়েছিলেন সৎমা। একবার লাঠি দিয়ে এমন পিটিয়েছিলেন যে হাতে কালশিটে পড়ে যায়। নিজের বছরখানেক বয়সের ছেলের সঙ্গে ভদ্রমহিলা যে কাণ্ড করেছেন সে তুলনায় সৎ ছেলের ওপর হামলাবাজি কিছুই নয়। মাস খানেক আগে একবার মিনিট কয়েকের শিশুটিকে একলা রেখে বাইরে গিয়েছিল ধাইমা। সেই সময় যন্ত্রণায় কুকিয়ে কেঁদে ওঠে ছেলেটা। শুনে দৌড়ে যায় নার্স, গিয়ে দেখে ভদ্রমহিলা যেন নিজের ছেলের ওপর ঝুঁকে ঘাড়ে কামড় বসাচ্ছেন। ঘাড়ে একটা ছোট্ট ক্ষতও দেখা গেল, দরদর করে রক্ত পড়ছে ক্ষত দিয়ে। ভীষণ ঘাবড়ে গিয়ে ছেলের বাবাকে ঘটনাটা বলতে গিয়েছিল নার্স, কিন্তু কাকুতি মিনতি করে তাকে আটকান ছেলের মা। এমনকি মুখ বন্ধ রাখার জন্য করে 5টা পাউন্ড গুজে দিয়েছিলেন তার হাতে। ব্যাপারটা সেইখানেই ধামাচাপা পড়ে। ভদ্রমহিলাও বলেননি কেন এমন করে কামড়াচ্ছিলেন নিজের ছেলেকে। নার্স কিন্তু ভুলতে পারল না ভয়ঙ্কর সেই দৃশ্য। চোখে চোখে রাখলো ছেলেটাকে। স্পষ্ট বুঝলো ছেলের মাও যেন চোখে চোখে রাখছে নার্সকে। তার একটু সরে যাওয়ার আর ছেলেকে নিরিবিলিতে একলা পাওয়ার সুযোগ খুঁজছে। দিন রাত নার্স আগলে রইল ছেলেটাকে। দিন রাত ছেলের মা
হর নজরে রাখল নার্সকে, যেন মেষ শাবককে একলা পাওয়ার তালে ঘুরছে ক্ষুধার্ত নেকড়ে। উপমাটা অবিশ্বাস্য, কিন্তু হেসে উড়িয়ে দেবেন না। একটি শিশুর জীবন আর একজন ভদ্রলোকের মানসিক সুস্থতা নির্ভর করছে এর ওপরে। তারপর এলো সেই ভয়ানক দিনটি, যেদিন স্বামীর কাছে কোনো ব্যাপার আর গোপন করা গেল না। স্নায়ুর ওপর দিবানিশি এই নিপীড়ন নার্স আর সহ্য করতে পারল না, ভেঙে পড়ল। মুক্ত কণ্ঠে সব স্বীকার করল ছেলের বাবার কাছে। শুনে বিশ্বাস করলেন না ভদ্রলোক, যেমন আপনারা করছেন না। সৎ ছেলের ওপর হামলাবাজি করা ছাড়া ভদ্রমহিলার মিষ্টি চরিত্রে কোন রকম কদর্যতা এবং পৈশাচিকতা কল্পনাও করা যায় না। মানি বাণী সম্পর্কে এইসব কুৎসার জন্যে নার্সকে যেই ধমকাতে শুরু করেছেন ভদ্রলোক, ঠিক সেই সময় তীব্র যন্ত্রণায় কোকিয়ে কেঁদে উঠল শিশুপুত্র। নার্সারিতে দৌড়ে গেলেন দুজনে। মিস্টার হোমস, কল্পনা করুন ভদ্রলোকের তখনকার মনের অবস্থা যখন তিনি সচক্ষে দেখলেন ছোট্ট খাটের পাশে হেঁট হয়ে বসে নিজের ছেলের ঘাড় কামড়ে রয়েছেন তার স্ত্রী। দেখলেন রক্ত মাখামাখি হয়ে রয়েছে ছেলের ঘাড় আর বিছানার চাদর। বিষম আতঙ্কে বিকট চেঁচিয়ে উঠে স্ত্রীর মুখ চেপে ধরে আলোর দিকে ঘুরিয়ে দিতেই দেখলেন রক্ত লেপে রয়েছে দুই ঠোঁটে। না, কোনো সন্দেহই নেই আর, নিজের ছেলের রক্ত পান করছিলেন ভদ্রমহিলা। এই ব্যাপার। ভদ্রমহিলা এখন নিজের ঘরে অন্তরী। কেন এমন করতে গেলেন তা বলেননি। ভদ্রলোকও উন্মত্ত প্রায়। ভ্যাম্পায়ার সম্পর্কে কিছুই তিনি জানেন না, আমিও জানি না। আগে ভাবতাম এসব বিদেশি কাল গল্প, এখন তো দেখছি খাস ইংল্যান্ডের মাটিতেই এ কাণ্ড ঘটছে। বিষয়টা নিয়ে সাক্ষাতে আলোচনা করতে চাই। আপনার অসামান্য ক্ষমতা যদি প্রয়োগ করতে চান, বিকৃত বুদ্ধি এক ভদ্রলোকের উপকার করতে চান, দয়া করে ফার্গুসন্স ল্যাম্বারলি এই ঠিকানায় টেলিগ্রাম করে দিন। 10টার মধ্যেই আপনার ঘরে পৌঁছে যাব। আপনার বিশ্বস্ত রবার্ট ফার্গুসন। পুরস্চ, আপনার বন্ধু ওয়াটসন ব্ল্যাকহিডে যখন রাগবি খেলতেন, আমি তখন রিচমন্ডের তরফে 3/4 ছিলাম। ব্যক্তিগত পরিচয় হিসেবে শুধু এইটুকুই বলা যায়। চিঠি রেখে বললাম, চিনি বইকে ফার্গুসনকে। ওর পুরো নাম হলো বব ফার্গুসন। রিচমন্ডে অমন 2/3 আর একজনও ছিল না হোমস। দিলদরিয়া মানুষ। বন্ধুর সমস্যায় এত উদ্বেগ একমাত্র ওকেই মানায়। চিন্তাকুটির ললাটে আমার দিকে তাকিয়ে থেকে মাথা নেড়ে হোমস বলল, তোমার মধ্যে অনেক সম্ভাবনা আছে ওয়াটসন। টেলিগ্রামটা লিখে ফেলো, সানন্দে গ্রহণ করব আপনার কেস। আপনার কেস? তা নয় তো কি, আমাদের এই এজেন্সি যে দুর্বল মনাদের জন্য নয়, প্রথমেই তা সমঝে দেওয়া দরকার। এই কেস তো তার নিজের। মানে? ফার্গুসন এলো ঠিক 10টার সময়। এককালে সেই বিরাটাকায় খেলোয়াড়ি চেহারা তার আর নেই, প্রায় ধসে গেছে বললেই চলে। মাথার চুল পাতলা হয়ে এসেছে, কাঁধ গোল হয়ে ঝুলে পড়েছে। এককালে দুর্দান্ত খেলোয়াড়দের এ চেহারা দেখলে স্বাভাবিকভাবেই কষ্ট হয়। আমার তো মনে হলো আমাকে দেখেও একইভাবে হৃদয় হলো ফার্গুসনের মনের মধ্যে। বলেও ফেলল আগের মতোই গম্ভীর ভরাট আন্তরিক গলায়, হ্যালো ওয়াটসন। ওল্ড ডিয়ার পার্কের দড়ির ওপর দিয়ে ভিড়ের মধ্যে যে ওয়াটসনকে ছুড়ে দিয়েছিলাম, দেখছি সে ওয়াটসন তুমি আর নও। আমিও পাল্টেছি, বিশেষ করে গত 2-3 দিনের মধ্যে হঠাৎ বয়সটা বেশ খানিকটা বাড়িয়ে ফেলেছি। মিস্টার হোমস, আপনার চিঠি পড়ে বুঝলাম কেসটা যে আমারই তা আপনি ধরে ফেলেছেন। সোজাসুজি কথা বলাই ভালো। কথাটা বলল হোমস। কথাটা ঠিক, কিন্তু কি জানেন, আমি যে কি করব তাই ভেবে পাচ্ছি না। আমার স্ত্রী আমাকে ভালোবাসে, প্রচন্ড ভালোবাসে। তাকে যেমন আগলাতে চাই, বাচ্চা দুটোকেও তেমনি আগলাতে চাই। বলুন, এ পরিস্থিতিতে কি করা উচিত আমার? কি মনে হয় আপনার? মাথার রোগ, পাগলামি, রক্তের দোষ?
এরকম কেস আগে হাতে কখনো পেয়েছেন? বলুন মিস্টার হোমস, বলুন আমাকে, গাইড করুন, পরামর্শ দিন। আমার মাথার একদম ঠিক নেই। আগে বসুন, যা বলি তার সোজা জবাব দিন। বুদ্ধিশুদ্ধি আমার গুলিয়ে গেছে। প্রথমে বলুন, স্ত্রী কি এখনো ছেলেদের কাছে আছে? না, ভয়ঙ্কর সেই দৃশ্য সচক্ষে দেখবার পর পাগলের মতো তাকে বারবার জিজ্ঞেস করেছি এ কাজ সে কেন করতে গেল, কেন কেন কেন। ফ্যাল ফ্যাল করে আমার মুখের দিকে কিরকম ভাবে যেন চেয়ে রইল সে। একটা কথারও জবাব দিলে না। সে যে আমাকে বড় ভালোবাসে মিস্টার হোমস, সমস্ত অন্তর দিয়ে উন্মাদিনীর মতো আমাকেই ভালোবাসে। তারপরে ছুটে চলে গেল নিজের ঘরে, খিল তুলে দিল ভেতর থেকে। আমার সঙ্গে দেখা পর্যন্ত করতে চাইছে না আর। ওর বাপের বাড়ির একজন ঝি আছে, ডোলোরেস, তার নাম ঝি না বলে বান্ধবী বলা উচিত। খাবার দাবার সেই ভেতরে নিয়ে যায়। যাক, ছেলে দুটো তাহলে বিপদের মধ্যে আর নেই। নার্স মিসেস ম্যাশন দিব্যি গেলে বলেছে বাচ্চাকে 1 সেকেন্ডের জন্য আর চোখের আড়াল সে করবে না। অস্বস্তি হচ্ছে কেবল জ্যাকের জন্য, আমার বড় ছেলে। এর আগে 2 বার করে তাকে মারধর করেছে আমার স্ত্রী। যখন তো করেনি? না, কিন্তু নিষ্ঠুরভাবে মেরেছে। বেচারা এমনিতেই পুঙ্গু, শিরদাঁড়া বেঁকে গিয়েছে ছেলেবেলায় পড়ে যাওয়ার পর থেকে। দেখলে মায়া হয়, মনটা বড় ভালো, প্রাণের স্নেহ, মমতা, ভালোবাসা আছে। বলতে বলতে কোমল হয়ে এলো ফার্গুসনের বিরাট কাঠামো। ফার্গুসনের লেখা গতকালের চিঠিটা পড়তে পড়তে হোমস বলল, বাড়িতে আর কে কে আছে? 2 জন চাকর, মাইকেল আমার সহিস বাড়িতেই ঘুমোয়। আমার স্ত্রী, আমি, বড় ছেলে জ্যাক, বাচ্চাটা, ডোলোরেস আর মিসেস ম্যাশন। আর কেউ নেই। বিয়ের সময় স্ত্রী সম্বন্ধে সব খবর নিশ্চয়ই জানা ছিল না? কয়েক হপ্তাহ আলাপের পর বিয়ে হয়েছিল। ডোলোরেস কতদিন আছে ওর সঙ্গে? বেশ কয়েক বছর। তার মানে স্ত্রীর চরিত্র আপনি যা জানেন তার চাইতেও বেশি জানে ডোলোরেস? তা বলতে পারেন। কি যেন লিখে নিল হোম। বলল, তদন্ত এখানে বসে হবে না, আপনার বাড়ি যেতে হবে। উঠবো অবশ্য সরাইখানায়। ফার্গুসন যেন হাঁপ ছেড়ে বাঁচল। দুটোই একটা ট্রেন আছে ভিক্টোরিয়ায়। তাতেই যাব। হাতে এখন একদমই কাজ নেই। ও হ্যাঁ, ওয়াটসনও আসবে। তার আগে 2-1টা প্রশ্ন। ভদ্রমহিলা 2টো ছেলের ওপরই চড়াও হয়েছিলেন? হ্যাঁ। কিন্তু ধরনটা 2 রকমের। জ্যাককে উনি মেরেছেন একবার লাঠি দিয়ে আর একবার শুধু হাতে, অত্যন্ত নিষ্ঠুর ভাবে। কেন মেরেছিলেন বলেছিলেন? না, শুধু বলেছে জ্যাককে সে মনে প্রাণে ঘৃণা করে, 2 চক্ষে দেখতে পারে না। একবার নয়, বারবার ঘুরিয়ে ফিরিয়ে বলেছে একই কথা। সৎ মারা ওরকমই বলে বহু ক্ষেত্রে। ঈর্ষার ব্যাপার। আপনার স্ত্রীর স্বভাবেও কি ঈর্ষার আগুন আছে? প্রচন্ড ভাবে। গরমের দেশে জন্মালে যা হয় আর কি। জ্যাকের বয়স যখন 15, মাথাও নিশ্চয়ই সাফ। বিশেষ করে শারীরিক বিকৃতি থাকার ফলে আর 5টা সাধারণ ছেলের চেয়ে মগজের বুদ্ধি একটু বেশি হয়েছে বলা যেতে পারে। কেন এমন করে মারা হয়েছে তাকে, সে কি বলেছে? বলেছে স্রেফ অকারণে নাকি মেরেছে। সৎ মা। স্নেহের সম্পর্ক নিশ্চয়ই এককালে ছিল দুজনের মধ্যে। কোনো কালেই ছিল না। কিন্তু আপনি যে বললেন ছেলেটার প্রাণে স্নেহ, মমতা, ভালোবাসা আছে। এরকম পিতৃভক্ত ছেলে 2টি আর হয় না। আমার জীবনই তার জীবন। আমার কথায়, আমার কাজে ডুবে থাকে অস্ত্রপ্রহর। হোমস আবার কি যেন লিখে নিল। তারপর কিছুক্ষণ চুপ করে বসে রইল এবং বলল, দ্বিতীয় বিয়ের আগে আপনি আর জ্যাক খুব কাছাকাছি ছিলেন, প্রাণের বন্ধু বলতে পারেন, তাই তো? খুবই। যার মনে এত স্নেহ, মায়া, মমতা, মরা মায়ের স্মৃতিও নিশ্চয়ই তার মনে খুব উজ্জ্বল। খুবই। ইন্টারেস্টিং ছেলে। আর একটা প্রশ্ন, বাচ্চা আর জ্যাকের ওপর একই সময় কি চড়া হতে দেখা গেছে আপনার স্ত্রীকে? প্রথমবারে তাই, যেন খুন চেপেছিল স্ত্রীর মাথায়। একই সঙ্গে দুধের বাচ্চা আর জ্যাকের ওপর ঝাল ঝেড়েছে। দ্বিতীয়বারে মার খেয়ে মরেছে কেবল জ্যাক। বাচ্চা নিরাপদই ছিল বলেছে মিসেস ম্যাশন। তাহলে তো আরো জট পাকিয়ে গেল ব্যাপারটা। বুঝলাম না মিস্টার হোমস,
এখন বুঝবেন না। থিওরির পর থিওরি খাড়া করে যাওয়াই আমার মেথড, আর তার আগে মুখ খুলি না, এবং সেটাই আমার বদভ্যাস। আপনার বন্ধু আমার সম্বন্ধে খুব বাড়িয়ে গল্প টল্প লেখে, তবে কি জানেন, আপনার এই কেস খুব একটা কঠিন নয়, মীমাংসা করা যাবে। যাই হোক, বেলা 2টায় ভিক্টোরিয়া দেখা পাবেন আমাদের। নভেম্বরের কুয়াশাচ্ছন্ন ভীষণ সন্ধ্যায় গ্ল্যামবার্লি এসে পৌঁছালাম আমরা। সঙ্গে জিনিসপত্র সরাইখানাতেই রেখে সাসেক্সের কাদামাটি মাখার দীর্ঘ গলিপথ বেয়ে এসে দাঁড়ালাম অতি পুরাতন নিভৃত একটা খামার বাড়ির সামনে। বাড়িটি আয়তনে বিরাট, মাঝের অংশ অতিশয় প্রাচীন এবং ধারের দিক অতিশয় আধুনিক। বেজায় উঁচু টিউডর চিমনি, ছ্যাতলা পড়া হ্যামটালি ছাওয়া ছাদ দেখবার মতো। চৌকাঠ ক্ষয়ে গেছে বহু বছর ধরে বহু মানুষের আনাগোনা। প্রথম যিনি এ বাড়ি বানিয়েছেন তার নাম লেখা রয়েছে সেকালের টালিতে। বাড়ির ভেতরের পরিকাঠগুলো ভারী ওক কাঠের, মেঝে ক্ষয়ে গর্ত গর্ত হয়ে গেছে। পুরো পুরো বাড়ির চারদিক থেকে যেন বয়স আর জরার গন্ধ আমাদের নাকে ভেসে আসছে। মাঝের একটা প্রকাণ্ড ঘরে আমাদের নিয়ে গেল ফার্গুসন। অতিশয় মানধাত্তার আমলের ফায়ার প্লেসে কাঠের গুঁড়ি জ্বলছে দাও দাও। আগুনের পেছনে লোহার চাদরে লেখা সালটা 1670। বিভিন্ন সময় আর বিভিন্ন দেশের সমন্বয় ঘটেছে ঘরখানার মধ্যে। দেওয়ালের তলার দিকের কাঠের প্যানেল সপ্তদশ শতাব্দীতে নেই, কিন্তু আধুনিক জল রঙে চিত্রিত। কাঠের তক্তার উপর দিকে হলদে পলেস্তরার উপর ঝুলছে সারি সারি দক্ষিণ আমেরিকার অস্ত্রশস্ত্র আর বাসন। ফার্গুসনের পেরুভিয়ান বউ নিশ্চয়ই বাপের বাড়ি থেকে এনে টাঙিয়ে রেখেছে দেওয়ালে। অস্ত্রশস্ত্রগুলো দেখেই জাগ্রত হলো হোমসের কৌতূহল। দেওয়ালের সামনে দাঁড়িয়ে ফুটিয়ে ফুটিয়ে দেখতে লাগলো প্রত্যেকটা অস্ত্র। ঘুরে দাঁড়ালো চোখের মধ্যে একরাশ চিন্তা নিয়ে। পরক্ষণেই সবিস্ময়ে বলে উঠল, আরে আরে, এবার কি? এক কোণে ঝুড়ির মধ্যে শুয়েছিল একটা স্প্যানিয়াল কুকুর। এখন বেরিয়ে এলো বাইরে। খুঁড়িয়ে খুঁড়িয়ে পেছনের পা টেনে মেঝের ওপর ল্যাজ ঝুলিয়ে অতি কষ্টে এগিয়ে এসে হাত চাটতে লাগলো ফার্গুসন। কি হলো মিস্টার হোমস? কুকুরটার এমন দশা কি করে হলো? সেটাও একটা সমস্যা। পশুর ডাক্তাররাও বুঝতে পারছে না এরকম পক্ষাঘাত, শিরদাঁড়ার ম্যারিনজাইটিস। তবে আগের চাইতে ভালো আছে, সেরে উঠবে 2-3 দিনেই। না রে কার্লো? কার্লোর ঝুলে পড়া ল্যাজের মধ্যে দিয়ে যেন একটা শিহরণ বয়ে গেল। তাকে নিয়েই যে আলোচনা হচ্ছে বুঝতে পেরে কিরকম যেন করুণ চোখে পর্যায়ক্রমে দেখতে লাগলো আমাদের। রোগটা কি হঠাৎ হয়েছে? রাতারাতি। কতদিন আগে? মাস 4 আগে। খুব আশ্চর্য, খুব ইঙ্গিতপূর্ণ। কি বলতে চান মিস্টার হোমস? ঠিক যেরকমটা ভেবেছি দেখছি তার সবটাই মিলে যাচ্ছে। ভগবানের দোহাই মিস্টার হোমস, কি ভেবেছেন দয়া করে বলুন। আপনার কাছে এটা বুদ্ধির ব্যায়াম হতে পারে, আমার কাছে জীবন মরণের খেলা। আমার স্ত্রী ভাবি খুনি, আমার ছেলের প্রাণ যেতে বসেছে। আমার সঙ্গে অন্তত খেলা করবেন না। রাগবি 3 কোয়ার্টারে অত বড় দেহখানা থরথরিয়ে কাঁপতে লাগলো বিষম উত্তেজনায়। বাহু স্পর্শ করে আশ্বস্ত করে হোমস বলল, এই মুহূর্তে কিছু বলবো না, তবে সমাধানটা আপনার পক্ষে বেদনাদায়ক হবে। এটুকু শুধু শুনে রাখুন। একটু বসুন, ফের খোঁজটা নিয়ে আসি। ফার্গুসন বেরিয়ে যেতেই ফের দেওয়ালের সামনে গিয়ে এক মনে অস্ত্রশস্ত্র নিরীক্ষণ করতে লাগলো হোমস। একটু পরেই ফিরে এলো ফার্গুসন। মুখ দেখে বুঝলাম অবস্থার তিলমাত্র উন্নতি ঘটেনি। পেছন পেছন এলো ছিপছিপি লম্বা চেহারা, বাদামি মুখের একটি মেয়ে।
ডোলোরেস, মিসেস ফার্গুসনকে চা দাও। কথাটা বলল ফার্গুসন। বিতৃষ্ণাযুক্ত জলজলে চোখে মনিবের দিকে তাকিয়ে ডোলোরেস বলল দক্ষিণ আমেরিকার উচ্চারণ। ওর শরীর খুব খারাপ, কিছু খাচ্ছেন না, ডাক্তার ডাকতে বলছেন। আমার বড় ভয় করছে। প্রশ্নযুক্ত চোখে আমাদের দিকে ফার্গুসন তাকাতে আমি বললাম, আমি গিয়ে কিন্তু দেখে আসতে পারি হোমস। ডোলোরেস, মিসেস ফার্গুসন ডক্টর ওয়াটসনকে ঢুকতে দেবেন তো? দেবেন দেবেন, জিজ্ঞেস করার দরকার নেই, আসুন আমার সঙ্গে। বেশ, চলো। আবেগপ্রবৃত ডোলোরেসের পিছনে পেছনে অনেক সিঁড়ি, অনেক গলিপথ পেরিয়ে লোহার চাদর দিয়ে মজবুত করা প্রকাণ্ড একটা দরজার সামনে এসে দাঁড়িয়ে বুঝলাম গায়ের জোরে এ দরজা ভেঙে বউয়ের সঙ্গে দেখা করার ক্ষমতা ফার্গুসনের হবে না। চাবি দিয়ে দরজা খুলে ভিতরে ঢুকলো ডোলোরেস, তার পেছনে আমি। সঙ্গে সঙ্গেই খিল তুলে দেওয়া হলো দরজায়। ঘরে শয্যায় শুয়ে এক মহিলা। দেখেই বুঝলাম দারুণ জ্বরে তিনি প্রায় বেহুশ। আবার পায়ের আওয়াজ পেতেই জ্বরের ঘোরে অর্ধেক উঠে সভয়ে তাকালে। বড় বড় সুন্দর দুটি চোখে অসীম আতঙ্ক ঘনিয়ে উঠল তার। আমাকে দেখে আশ্বস্ত হয়ে দীর্ঘশ্বাস ফেলে তিনি ফের এলিয়ে পড়লেন বালিশে। নারী দেখলাম আমি। জ্বর হয়েছে ঠিকই, তবে আমার মনে হলো কারণটা মানসিক এবং নিদারুণ স্নায়বিক উত্তেজনা। দিন দুই হলো এইভাবে শুয়ে আছেন, বাঁচবেন তো? ভয়ে বিকৃত শোনালো ডোলোরেসের গলা। আরক্ত সুন্দর মুখ আমার দিকে ফিরিয়ে ভদ্রমহিলা বললেন, আমার স্বামী কোথায়? উনি নিচে আছেন, আপনার সঙ্গে দেখা করতে চান। নো নো, নেভার। দেখা করব না, কখনোই করব না। বলতে বলতে যেন প্রলাপ বকুনি আরম্ভ করে দিলেন। পিশাচ, পিশাচ, শয়তান কোথাকার। তবে বলুন, আমি কি করতে পারি? কিচ্ছু করতে পারবেন না। নো ওয়ান, কেউ পারবে না। ফিনিশ। আমার যা খুশি করব, শেষ, সব সব শেষ। ভদ্রমহিলা নিশ্চয়ই কোনো বিচিত্র বিভ্রান্তিতে ভুগছেন। সজ্জন বব ফার্গুসনকে নরপিশাচ বা শয়তানের ভূমিকায় কল্পনাও করতে পারলাম না আমি। বললাম, ম্যাডাম, আপনার স্বামী আপনাকে হৃদয় দিয়ে ভালোবাসেন। এ ঘটনায় তিনি গভীরভাবে শোক পেয়েছেন। আবার সেই জ্বালাময় চোখে আমার দিকে তাকালেন ভদ্রমহিলা। বললেন, হ্যাঁ বাসে। আমিও কি বাসি না? ভালোবাসায় ভরা তার বুকে ঘা মেরে ভেঙে টুকরো টুকরো করে দেওয়ার চাইতে নিজেকে তিল তিল করে মেরে ফেলার মতো ভালো কি আমি বাসি না? সেইট, আমি কি ভালোবাসি না? আমার আমার এই ভালোবাসার পরেও সে কিনা ওইভাবে আমার আমার সম্পর্কে কথা বলতে পারে? উনি বড় দুঃখ পেয়েছে, বুঝতে পারে। ইয়েস, আই আন্ডারস্ট্যান্ড। বুঝতে পারিনি ঠিকই, কিন্তু বিশ্বাস তো করা উচিত ছিল। আপনি একবার দেখাও করবেন না? না না না, যেসব কথা ও বলেছে, যে চোখে তাকিয়েছে, কোনোদিন, আই নেভার, কোনোদিন আমি ভুলবো না। নো 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 নো, আমি দেখা করব না। আপনি যান, কিছুই করতে পারবেন না আমার জন্য। শুধু শুধু একটা কথা বলবেন,
আমার ছেলেকে আমি চাই। আমার দাবি আছে বলেই আমি চাই। এছাড়া আর কোনো কথা তার সঙ্গে আমার নেই। কথাগুলো বলে দেওয়ালের দিকে মুখ ঘুরিয়ে নিয়ে শুনলেন ভদ্রমহিলা, আর একটা কথাও বললেন না। নিচের তলায় এসে বললাম সব। বিষম উৎকণ্ঠায় শুনল ফার্গুসন। বলল, ছেলেকে পাঠানো কি যায়? ওর ভেতরে এখন কোন প্রবৃত্তি মাথাচাড়া দিয়েছে কেউ তা জানে না। রক্তমাখা ঠোঁটে যেভাবে উঠে দাঁড়িয়েছিল বাচ্চার পাশ থেকে, আমি তা ভুলিনি, ভোলা যায় না। মিসেস ম্যাশনের কাছে ছেলে যেমন আছে থাকবে। মান্ধাতার আমলের এ বাড়িতে অত্যাধুনিক বস্তু দেখলাম একটি, স্মার্ট চেহারার ফিটফাট একজন পরিচারিকা। চা নিয়ে ঘরে ঢুকলেন তিনি। চা দিচ্ছে সবাইকে। এমন সময় আবির্ভাব ঘটল বছর 15 বয়সের হালকা নীল চক্ষু এক কিশোরের। চুল সুন্দর, মুখশ্রী পাণ্ডর। ফার্গুসনকে দেখেই আবেগ আর আনন্দে রোশনায় জ্বলে উঠল আশ্চর্য সুন্দর সেই চোখ। দৌড়ে এসে আদরিনী মেয়ের মতন বাপের গলা জড়িয়ে ধরে বলল সউল্লাসে, ড্যাডি ড্যাডি কখন এলে? অপ্রস্তুত হয়ে আস্তে আস্তে নিজেকে আলিঙ্গন মুক্ত করে নিল ফার্গুসন। সোনালি সিল্কের মতো হালকা চুলে হাত বোলাতে বোলাতে বলল পরম স্নেহে, মিস্টার হোমস আর ডাক্তার ওয়াটসন এসেছেন। ডিটেকটিভ মিস্টার হোমস? হ্যাঁ। তিক্ত চোখে আমাদের দেখল সেই কিশোর। গভীর সেই চাহনির মধ্যে বিদ্বেষের ভাবটাই যেন সব থেকে বেশি। হোমস বলল, আপনার ছোট ছেলের সঙ্গে এবার আলাপ করা দরকার। ফার্গুসন বলল, জ্যাক, যাও মিসেস ম্যাশনকে বলো বাচ্চারে এখানে আসতে। বেরিয়ে গেল জ্যাক। আমার ডাক্তারি অভিজ্ঞতায় বুঝলাম ছেলেটি কেঁপে কেঁপে হাঁটছে মেরুদণ্ডের বিকৃতির জন্য। সে ফিরে এলো একটু পরেই। পেছনে দীর্ঘকায় মোটাসোটা চেহারার এক স্ত্রীলোক, কোলে ভারী সুন্দর এক শিশু, কালো চোখ, সোনালি চুল, সাকসেন আর লার্টিনের অপূর্ব সমন্বয়। ফার্গুসন কোলে নিয়ে আদর করতে লাগলো বাচ্চাকে। গভীর স্নেহ ফুটে উঠল তার চোখে মুখে। দেবশিশুর গলার মতো তার গলায় ছোট্ট একটা লাল টকটকে ক্ষতর দিকে তাকিয়ে বলল আপন মনে, এমন বাচ্চাকে ও জখম করতে প্রাণ চায়। ঠিক এই সময় হোমসের ওপর চোখ পড়ায় দেখলাম বিচিত্র তন্ময়তা জেগে উঠেছে তার ভাবভঙ্গিতে। পুরনো হাতির দাঁত খোদাই করা মুখের মতো স্থির হয়ে উঠেছে মুখের ভাব। যে চোখ একটু আগেই নিচু ছিল ব্যাপারটার ওপর, এখন তা দূর বিস্তৃত। ঘরের অন্যদিকে কি যেন দেখছে অপরিসীম কৌতূহল নিয়ে। উৎসুকের কারণে আবিষ্কারের জন্য দৃষ্টি অনুসরণ করে মনে হলো যেন জানালার মধ্যে দিয়ে বাইরের বিষাদমলিন কুয়াশা ভেজা বাগান দেখছে সে তন্ময় হয়ে। খড়খড়ির অর্ধেক নামানো বাইরের দৃশ্য পুরো দেখা যাচ্ছে না, তবুও কিন্তু সেই আধা বন্ধ কাচের জানালার দিকেই ধ্যানস্থ চোখে তাকিয়ে আছে শার্লক হোমস। হেসে উঠল পরের মুহূর্তেই। দৃষ্টি ফিরে এলো বাচ্চার ওপর। মলমেয় ঘাড়ের ওপর ছোট্ট কুচকানো ক্ষতচিহ্নটার দিকে চেয়ে রইল নির্বিশেষে। সযত্নে পরীক্ষা করল ডাক্তার। কোনো কথা সে বলল না। তারপর ফুলফুলো নধর হাতের মুঠো দুটো ধরে অল্প নেড়ে দিয়ে বলল, গুড বাই খুদে মানুষ। জীবনটাকে শুরু করলি কিন্তু বড় অদ্ভুত অভিজ্ঞতা দিয়ে। নার্স, তোমার সঙ্গে কথা আছে।
মিসেস ম্যাসনকে একপাশে ডেকে নিয়ে কিছুক্ষণ কি সব কথা বলল হোমস, কিন্তু তাদের মধ্যে থেকে শুধু শেষের কথাটাই আমার কান অবধি ভেসে এলো। শিগগিরই উৎকণ্ঠার অবসান ঘটবে তোমার। বাচ্চাটা নিয়ে বেরিয়ে গেল স্বল্প ঝাঁঝালো প্রকৃতির নার্স। বলল, ফিরে এসে হোমস বলল, মিসেস ম্যাসনকে আপনার কিরকম মনে হয়? মনটা ভালো, বাইরে থেকে বোঝা যায় না ছেলেটাকে প্রাণ দিয়ে ভালোবাসে। জ্যাক কি বলে, পছন্দ হয় মিসেস ম্যাসনকে? মুখ কালো হয়ে গেল জ্যাকের, মাথা নাড়ালো। অর্থাৎ পছন্দ নয় কাঠখোট্টা চেহারার মিসেস ম্যাসনকে। আদর করে বড় ছেলেকে কাছে টেনে নিয়ে ফার্গুসন বলল, জ্যাকের পছন্দ অপছন্দ বড় চুলচেরা, কপাল ভালো ওর পছন্দসই মানুষদের মধ্যে আমি একজন। বাবার মুখে মুখ গুছল জ্যাক। স্নেহ ভরে নিজেকে ছাড়িয়ে নিল ফার্গুসন। বলল, যা পালা। দৌড়ে ঘরের বাইরে চলে গেল জ্যাক। পেছন থেকে গভীর স্নেহে চেয়ে রইল ফার্গুসন। চোখের আড়াল হতেই হোমসকে বলল, আপনাকে এই টানাপোড়েনের মধ্যে টেনে এনে কি ভুল করলাম? এত সূক্ষ্ম আর জটিল সমস্যায় আমাকে সহানুভূতি জানানো ছাড়া আর কি কিছু করতে পারবেন? সূক্ষ্ম তো বটেই, তবে জটিল নয়। ধাপে ধাপে বুদ্ধির বিশ্লেষণ বেয়ে সমাধানে পৌঁছে গেছি বেকার স্ট্রিট থেকে বেরোনোর আগে। এসছি কেবল নিজের চোখে দেখে বাজিয়ে নেওয়ার জন্য। কৌতুক হাসি হেসে বলল শার্লক। তিলক আঁকা কপালে হাত বুলিয়ে ভাঙা গলায় ফার্গুসন বলল, তাহলে আর আমাকে উদ্বেগের মধ্যে রাখছেন কেন? খুলে বলার আগে আমি ভদ্রমহিলার সঙ্গে দেখা করতে চাই। ওয়াটসন, উনি কি পারবেন দেখা করতে? পারবেন। তবে চলো, জট পরিষ্কার তার সামনেই হোক। ভাঙা গলায় বলল ফার্গুসন। অসম্ভব, আমার মুখ দেখবে না ও। দেখবেন দেখবেন, নিশ্চয়ই দেখবেন। কথাটা বলতে বলতে এক টুকরো কাগজে খসখস করে কি যেন লিখে আমার হাতে দিয়ে হোমস বলল, ওয়াটসন, তুমি তো ভদ্রমহিলার সঙ্গে দেখা করার অধিকার পেয়েছো। এই চিরকুটটা পৌঁছে দেবে? ওপরে গিয়ে দরজায় নক করতেই পাল্লা ফাঁক করল ডলোরেস। বাড়িয়ে দিলাম চিরকুটটা। একটু পরেই ভেতর থেকে ভেসে এলো বিস্ময় আর উল্লাস ভরা চিৎকার। ফাঁক দিয়ে মুখ বাড়িয়ে ডলোরেস বলল, দেখা করবেন। ডেকে নিয়ে এলাম হোমস আর ফার্গুসনকে। ঘরে ঢুকেই শয্যায় উঠে বসা বউয়ের দিকে এগাতে গিয়েছিল ফার্গুসন, কিন্তু হাত তুলে ভদ্রমহিলা নিরস্ত্র করতেই ধপ করে বসে পড়ল আরাম চেয়ারে। অভিবাদন সেরে নিয়ে হোমস বসল পাশের চেয়ারটাতে। ফ্যালফ্যাল করে অত্যন্ত কঠিন বিস্ময়ে হোমসের দিকে তাকিয়ে রইলেন ভদ্রমহিলা। হোমস বলল, সবচেয়ে চটপট অপারেশনই সব থেকে কম ব্যথা দেয়, তাই ছোট্ট করে বলছি, মিস্টার ফার্গুসন, আপনার স্ত্রী রীতিমতো সাধ্বী, অত্যন্ত প্রেমময়ী এবং তার সঙ্গে খুব জঘন্য ব্যবহার করা হয়েছে। আনন্দে চেঁচিয়ে উঠল ফার্গুসন। প্রমাণ করুন মশাই, আজীবন দাসখত লিখে দেবো আপনাকে। প্রমাণ তো করবই, কিন্তু আপনাকে আহত করে। পরোয়া করি না, আমার স্ত্রী অপরাধিনী নন। যদি প্রমাণ করতে পারেন সব আঘাত সয়ে নেব। বেশ, তাহলে শুনুন। বেকার স্ট্রিটের ঘরে বসে যখন রক্ত পেয়ে পিশাচিনীর কাহিনী বলছিলেন, আমি একদম বিশ্বাস করিনি, ওসব গাল গল্পেই মানায়। অথচ আপনি স্পষ্ট দেখেছিলেন বাচ্চাটার খাটের পাশ থেকে রক্ত মাখা ঠোঁটে উঠে আসছেন আপনার স্ত্রী। হ্যাঁ হ্যাঁ। ক্ষতচিহ্ন থেকে রক্তপান করা ছাড়াও অন্য কারণে রক্ত টেনে নেওয়া যায়, এই ব্যাপারটা আপনার মাথায় এলো না কেন বলতে পারেন? বিষ টেনে বার করার জন্য ইংলিশ ইতিহাসের এক রানী ক্ষতের মুখে মুখ দিয়ে রক্ত শুষে বার করেননি? বিষ? দক্ষিণ আমেরিকার জিনিসপত্র ছড়িয়ে রয়েছে বাড়ির নয়, দেয়ালে ঝোলানো অস্ত্র দেখেই মন টেনে নিয়েছিল ওই কারণে।
অন্য কোনো বিষও হতে পারত, কিন্তু আমার সহজাত প্রবৃত্তি মন থেকে বলে ওঠে বিষ এসছে এদেরই মধ্যে কোনো একটা থেকে। পাখি মারার পুচকে ধনুকটার পাশে ছোট্ট কিন্তু শূন্য তৃণটা দেখেই বুঝলাম যা ভেবেছিলাম তাই। তীর নেই, তার মানে কুইনাইন বা ওই জাতীয় কোনো মারাত্মক শেকড়ের রসে তীরখানা ডুবিয়ে নিয়ে যদি বাচ্চাটাকে খোঁচা মারা হয়, সে বিষ মুখ দিয়ে টেনে সঙ্গে সঙ্গে বার্না করে দিলে প্রাণে বাঁচানো যাবে না কিছুতেই। তারপর ধরুন স্প্যানিয়াল কুকুরের রাতারাতি রোগ হওয়াটা, আগে অবশ্য কুকুরের কথা মাথায় আসেনি, দেখা মাত্রই বুঝলাম ব্যাপারটা কি। তীরের খোঁচায় কাজ কিরকম হয় দেখার জন্য মহড়া দেওয়া দরকার। কুত্তা বেচারার ওপর সেই এক্সপেরিমেন্ট করা হয়েছিল। দেখা গেল বিষের ক্ষমতা মোটেও নষ্ট হয়নি। আপনার স্ত্রী স্বচক্ষে দেখেছেন আপনার বড় ছেলে তার ছোট ভাইকে তীর দিয়ে খুঁচিয়ে পালাচ্ছে, মেরেছেন সেই কারণে। ঘাতক সহ্য করা যায়, মুখ দিয়ে সঙ্গে সঙ্গে বিষ টেনে বার করে দিয়েছেন, কিন্তু আপনাকে জ্যাকের কুকীর্তির কথা বলেননি, পাছে আপনার মন ভেঙে যায়। ভালোবাসা কতখানি গভীর হলে এতখানি গোপনীয়তা সম্ভব কল্পনা করতে পারেন? জ্যাকি, একটু আগেই তো দেখলাম ছোট ছেলেকে আপনার আদর করার দৃশ্য দেখে নৃশংস ঘৃণা আর পাশবিক হিংসা ফুটে উঠেছে আপনার আদরের বড় ছেলের চোখে মুখে। দেখলাম জানলার সার্সিতে জ্যাকের হিংসায়, কালো ঘৃণায় নিষ্ঠুর মুখের প্রতিবিম্ব। দেখে আমি অবাক হয়ে গেছি। এরকম জিঘাংসা কোনোদিন কারোর মুখে এভাবে ফুটে উঠতে কখনো দেখিনি আমি। জ্যাকি, সহ্য করুন মিস্টার ফার্গুসন, সহ্য আপনাকে করতেই হবে। ভালোবাসা বিকৃত চেহারা নিলে এই পথেই চলে। সে ভালোবাসে নিজের মায়ের স্মৃতিকে, ভালোবাসে আপনাকে। সে জানে নিজের শরীরের দুর্বলতা কোথায়। ঠিক তার বিপরীত আপনার ছোট ছেলে, ফুটফুটে সুন্দর, যেন এক দেব শিশু। ঈর্ষা আর ঘৃণায় অমানুষ হয়ে গেছে জ্যাকের মতো ছেলে। গুড গড, এ যে বিশ্বাস করাও যায় না। ম্যাডাম, আমি কি মিথ্যে বলছি? এবারে মুখ ফেরালেন স্বামীর দিকে। এ কথা কি তোমায় বলা যায় বব? আমি চেয়েছিলাম আমি নই, আর কেউ তোমাকে সব বলুক। এই ভদ্রলোকের সেই ক্ষমতা আছে। চিরকুটে লিখে পাঠালেন, সব জানেন, সমস্ত। চেয়ার ছেড়ে উঠতে উঠতে হোমস বলল, আমার প্রেসক্রিপশন যদি শোনেন তো জ্যাককে বছর খানেক সাগরের হাওয়া খাইয়ে আনুন। মিসেস ফার্গুসন, একটা ব্যাপার এখনো ধোঁয়াটে রয়ে গেছে আমার কাছে। বাচ্চাটাকে এই দুদিন ছেড়েছিলেন কোন সাহসে? মিসেস ম্যাসন সব জানেন, আমি বলেছি। ঠিক ঠিক, আমিও তাই আন্দাজ করেছিলাম। ফার্গুসন দুহাত বাড়িয়ে কাঁপতে কাঁপতে বিছানার ধারে এসে দাঁড়িয়েছে দেখে ফিস ফিস করে হোমস বলল, ওহে ওয়াটসন, চলো এবার পালাই। ডোলারেসের এক হাত তুমি ধরো আর এক হাত আমি ধরছি। তিনজনে বাইরে আসতেই দরজা বন্ধ করে দিয়ে বলল, বাকিটা নিজেদের মধ্যেই মিটিয়ে নিক। যে চিঠি পাওয়ার পর কেসের সূত্রপাত, হোমস তার জবাব দিল ঠিক এইভাবে। বেকার স্ট্রিট, 21শে নভেম্বর। বিষয় ভ্যাম্পায়ার। মহাশয়, আপনার 19 তারিখের চিঠির জবাবে জানাচ্ছি আপনাদের মক্কেল মিসিং লেনের চায়ের দালাল ফার্গুসন অ্যান্ড মুরহেডের মিস্টার রবার্ট ফার্গুসনের সমস্যার একটা সন্তোষজনক সমাধান আমি করেছি। আপনার সুপারিশের জন্য ধন্যবাদ। আপনার বিশ্বস্ত শার্লক হোমস। এতক্ষণ ধরে আপনারা শুনছিলেন স্যার আর্থার কোনান ডয়েলের লেখা দ্য অ্যাডভেঞ্চার অব দ্য সাসেক্স ভ্যাম্পায়ার। গল্পের সূত্রধর আমি শ্রীকান্ত। শার্লক হোমসের ভূমিকায় আবির, ওয়াটসনের ভূমিকায় ধ্রুবজ্যোতি, মিস্টার ফার্গুসনের ভূমিকায় ঋতদীপ, মিসেস ফার্গুসনের ভূমিকায় সুপ্রিয়া, ডোলোরেসের ভূমিকায় সায়ন্তনী, জ্যাকের ভূমিকায় প্রলয়। সম্পূর্ণ গল্পের পর্ব পরিচালনা করেছে রাজ ও ধ্রুবজ্যোতি। পোস্টার ডিজাইনিং, সাউন্ড এডিটিং ও মিক্সিংয়ে প্রলয় ও শুভম। সম্পূর্ণ গল্পটি এতক্ষণ ধরে শোনার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ। পরের সপ্তাহে ঠিক এই সময়ে আরও একটি গল্প শুনতে
আমাদের চ্যানেলটি এখনই লাইক, সাবস্ক্রাইব এবং শেয়ার করুন এবং গল্পটি শুনে অবশ্যই আপনাদের মতামত কমেন্ট বক্সে লিখে জানাবেন। তাহলে চলি, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।